গল্প তুমি আমার বন্য হরিণী। লেখায় রুবাইবা মেহইস। প্রাক্তন প্রেমিকের বিয়ে খেতে এসেছি বর বাচ্চা সঙ্গে নিয়ে। ভেবেছিলাম আসব না। চাচ্ছু কার্ড দিতে যাওয়ার পরই মুখের উপর না করে দিব বলে প্রস্তুতি নিয়েছি, অমনি আমার পেটুক স্বামী বলে কি না, যাব না কেন চাচ্ছু? শালার বিয়ে মিস করলে চলবে নাকি? আস্ত খাসির রানের ভাগ একমাত্র বনজামাই হিসেবে আমার পাওনা, হে হে হে। মুখের কথা মুখেই জমিয়ে বলতে হলো, জি চাচু আসব। বিয়ের ডেট পড়েছে মাসের ৩ তারিখে। এদিকে হাত একেবারে খালি। দাওয়াতও পেয়েছি ২৫ তারিখে। খুব সম্ভবত সবার শেষের দাওয়াতটা আমার বাড়িতেই পাঠিয়েছে চাচিজান। ডাইনি মহিলা ইচ্ছে করেই পাঠিয়েছে তা আমি ভালো করেই জানি। আমার আম্মা অবশ্য একবার কথায় কথায় বলেছিল, তায়েফের বিয়ে ঠিক হয়েছে রে, তোকে বোধহয় দাওয়াত দিতে যাবে। তখনও যদি বুদ্ধি করে কিছু টাকা পয়সা হাতে রাখতাম। তবুও আমার জনাব কিভাবে কি ম্যানেজ করলো আমায় এখনো কিছু জানায়নি। মাসের ২০ তারিখ পার হতেই আমার বরের, দেবরের স্যালারি সবই সংসারের খরচে লেগে যায়। আর বাড়ি ভাড়া থেকে যা আসে তা শাশুড়ি মাপাই টুপাই আমার ননদ আর তার ২ ছেলের ভবিষ্যৎ পুঁজি হিসেবে জমা রাখেন ব্যাংকে, ওগুলো থেকে কিছু নেওয়া অসম্ভব। মাথাটা আমার আজকাল অল্পতেই গরম হয়ে যাচ্ছে। কি যে সমস্যা তা বুঝতে পারছি না। বাড়ি থেকে রওনা হওয়ার সময় এক দফা ঝগড়া করে এসেছি বরের সঙ্গে। কারণ তেমন কিছু ছিল না। সে আসার সময় পাঞ্জাবি কেন পরল তা নিয়ে বকাঝকা করে একটা সাদা স্ট্রাইপের ফর্মাল শার্ট আর কালো প্যান্ট পরিয়ে এনেছি। মাথা ভর্তি নারকেল তেলও দিয়েছি, তার সেই সাথে বলে দিয়েছি পুরো বিয়েতে যেন আমার সঙ্গে সঙ্গেই ঘোরে। কিন্তু আমার মাথা এখনো ঠান্ডা হয়নি। বাবার বাড়ি এসে পৌঁছানোর পর থেকেই আমার মেয়ে বসে আছে তায়েফের কোলে। তা দেখে রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে। এই দেখার জন্যই কি বিয়েতে ডেকেছে এরা? আমার পুরো ১৪ গোষ্ঠীই আস্ত হারামির দল। নইলে সব জেনেও কি করে এমন নাটক দেখায় সকলে? আর সহ্য হচ্ছে না এসব দেখি গিয়ে আম্মা কি করে। মেয়েকে ফেলেই চলে গেলাম আমাদের বাড়িতে। ওহ, বলা হয়নি, আমি মেহুল, বয়স ২৯। বিবাহিতা, এক বর ও এক মেয়ে আছে। আর যার বিয়ে খেতে বাবার বাড়ি এলাম সে আমার আপন চাচাতো ভাই উর্ফে ১৪ দিনের ছোট প্রাক্তন প্রেমিক। এভাবে পরিচয় দিচ্ছি বলে হাসি পাচ্ছে না তো? এটা একটা সিরিয়াস ম্যাটার। আমাদের ৪ বছর ২৮ দিনের সম্পর্ক ভেঙে গিয়েছিল ১৪ দিনের সিনিয়র জুনিয়র ইস্যু দেখিয়ে। সিনিয়র প্রেমিকা জুনিয়র প্রেমিক সম্পর্ক মানা যায় না বলে আমার চাচিজান আমাকে বুড়ি বলে আখ্যা দিয়েছিলেন। আর আমার বড় জিগারওয়ালা প্রেমিক মায়ের উপর কোনো কথা বলতে না পেরে পিছিয়ে গিয়েছিল। আচ্ছা, বাদ দেই পুরনো কাসুন্দি। আপাতত অন্য বিষয়ে ফোকাস দেয়া উচিত। আমাদের আগে এক উঠোন ৩ বাড়ি ছিল। মানে এক উঠোনের ৩ পাশে বাপ চাচাদের ৩ দালান। এখন আর তেমন নেই। আমার বাবার ছেলে নেই, আমি একাই, তাই রাস্তার পাশে লাগোয়া নতুন একতলা বিল্ডিং করেছেন। আমাদের উঠোন নেই। পেছনের দিকে তায়েফরা ২ ভাই বলে তাদের দোতলা পাকা বিল্ডিং, আর ছোট চাচা এখানকার বাড়ি বিক্রি করে শহরে শিফট হয়েছেন। বিয়ের আয়োজন হয়েছে তায়েফদের ছাদে। আমি মেয়ে আর বরকে ফেলেই বাড়ি চলে এসেছি। বাড়িতে ঢুকে গেলাম আম্মার ঘরের বারান্দায়। শতরঞ্জি বিছিয়ে তাতে চালের কাকর বাচ্ছেন। এখনো আব্বা লোক লাগিয়ে ধানের ক্ষেত করেন। সেই ধানের চাল আর খুদ আম্মা আলাদা আলাদা করে আত্মীয় স্বজন অনেকেই দেন। আমার শাশুড়ির আবার খুদের ভাত অনেক রকম ভর্তার সাথে ভীষণ পছন্দ বলে আমাদের জন্য অনেক পরিমাণে রেখে দেন। এখনো তাই সেগুলোই গুছিয়ে রাখছেন। এবার তো এসেছি অনেকদিন পর বিয়ের ছিলায়। আম্মা, কি করো? দেখতেছ না? এগুলা বাঁচতে হবে না, রাখো। নতুন শাড়ি পরো নাই কেন? এইটা কি খারাপ?
এইটা পুরানা শাড়ি আম্মা, বিয়া বাড়িতে এসব ভালো লাগে না। বলতে বলতেই আমি আম্মার হাত থেকে কোলাটা সরিয়ে রাখলাম। আম্মা নড়ল না, সেভাবেই বসে থেকে বলল, বাবু কই? আয়রা বলো আম্মা। আমাকেও বাবু বলো, ওরেও বাবু বলো, এইটা কেমন কথা? আম্মা হাসতে হাসতে আবার বলল, আয়রা কই? তায়েফের কাছে। কথাটা শুনেই আম্মার হাসিমাখা মুখটা কালো হয়ে গেল, সেই সাথে আমারও। আমার চোখের পাতা ঝাপটে পড়ে আমাকেই শাসিয়ে দিল হঠাৎ। যেন কড়া শাসনে বলতে চাইছে, আম্মার মুখের রং পরিবর্তন হওয়াটা স্বাভাবিক, আমারটা না। আমিও মেনে নিলাম। হেসে বললাম, ও বাড়িতে অনেক লাল, নীল, হলুদ বাতি দেখে আসতে চায় না। তুমি উঠো, শাড়িটা পাল্টাও। আব্বা কই? তোর আব্বা দোকানে বসছে। ফিরবো কখন? নামাজ পইরা। জামাই কই রে? ঘরে নিয়ে আসতি কিছু খাইয়া যাইতো। মুখ ওইখানে চলতেছেই। নীলা, তমারা কি কি পিঠা, মুড়ি, খই দিল? আবার তো বিরিয়ানি খাইব। আচ্ছা, তোর ইচ্ছা না হইলে তুই যাইস না। আমি এখানে বিরিয়ানি রাঁধছি। আম্মার কথা শুনে আমি চমকে গেলাম। আমার চেয়েও বেশি আঘাত কি আম্মা পেয়েছিল সেদিন। ও বাড়ির দাওয়াতে এসেছি জেনেও আম্মা আমার জন্য এখানে রান্না করেছে। আমার ভেতরটা আজ হুট করেই ভিজতে লাগলো। অনেকদিন ভেতরের একটা জায়গা বড্ড শুষ্ক ছিল। না ক্ষততে রক্ত ঝরত, না ব্যথা অনুভব হতো, কিন্তু জায়গাটা অসুস্থ ছিল। আজ সেই জায়গা খুব স্বাভাবিকভাবে ভিজে উঠেছে, এবার বোধহয় সুস্থ হবে। আমার কি হলো কে জানে, আমি একটুখানি এগিয়ে আম্মাকে দুহাতে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। খুব বেশি সময় নয়, 5 মিনিট হবে বোধহয়। এরই মাঝে তমা এলো আয়রাকে নিয়ে। মেয়েটা আমাকে খুঁজছে। রাতে হলুদের অনুষ্ঠান শুরু হতেই আম্মা, আব্বা দুজনকেই নতুন পোশাক পরিয়ে নিয়ে গেলাম তায়েফদের বাসায়। আমিও ইচ্ছে করেই সেজে নিয়েছি খানিকটা। সবার মতোই শাড়ি পরেছি, হাতে, কানে, গলায় চুড়ি, গয়না পরে নিয়েছি। ইচ্ছে ছিল ফুল দিয়ে খোপা করব, কিন্তু ফুলের ব্যবস্থা করে আসিনি বলে ক্লাচারে আটকে নিলাম। এমনিতেও মেয়ের জ্বালায় একটু পর নাজেহাল হতে হবে। সবাই তায়েফকে হলুদ দিতে স্টেজে যাচ্ছে, ছবি তুলছে, তা দেখে ইচ্ছে করে কিছুটা পিছিয়ে গেলাম। বলা যায় না কখন কে ফট করে বলে বসে, মেহুল আয় তায়েফকে হলুদ দিয়ে যা। আমি আসলে মনে মনে যতই ওর 14 গোষ্ঠী উদ্ধার করি না কেন, সামনে গেলে অতীতের কাঁটা আমাকে ঠিক খোঁজাবে। সইতে পারবো না সেসব। একই বাড়ির আঙিনায় 4টা বছর নেহায়েত কম নয়। হাত ধরা থেকে উষ্ণচুম্বন কিছুই তো বাদ নেই। পারিবারিক নজর আরেকটু ঢিলে হলে বোধহয় এর চেয়ে বড় পাপটাও করে ফেলতাম। অমাবস্যার চাঁদের মতো হয় কিছু কিছু অতীত, গা ছমছমে সুন্দর। আমার আর তায়েফেরও তেমন। এই মেহুল, আসো, শালাবাবুকে হলুদ দেব না। তুই এপাশে আয় দুলাভাই, আপনি ডান পাশে বসুন। তায়েফ কথাটা বলতে বলতে আমাকে তার বা দিকটা দেখিয়ে দিচ্ছিল। স্টেজে আসন বলতে রাখা হয়েছে লম্বা একটা সোফা। ঘরোয়া ডেকোরেশন সবটা। আমার মোটেও ইচ্ছে করছিল না তায়েফকে হলুদ ছুঁয়ে দিতে। জানি না কেন আমার বিয়ের প্রায় 3 বছর হতে চলল। এই 3 বছরে আমি পুরুষের ছোঁয়া বলতে ওর মানে আমার বরের ছাড়া আর কারো ছোঁয়া গায়ে পেয়েছি বলে ঠিক মনে পড়ে না। গত 3 বছরে বাড়ির বাইরে নিজ খেয়ালে যে কবার গিয়েছি ওর বাইকে কিংবা সিএনজি করে। ডেলিভারির সময়, ইমার্জেন্সি অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে হাসপাতালে স্ট্রেচারে নামানোর সময় বিপদে পড়েই এক ওয়ার্ড বয়ের হেল্প নিতে হচ্ছিল, তখনই ও হুড়মুড় করে এলো। এই তো, আর ঠিক মনে পড়ছে না আসলে লেগে থাকতে পারে ছোঁয়া।
কিন্তু তায়েফের পাশে বসতে বলার সঙ্গে সঙ্গেই কেমন যেন গা কাটা দিয়ে উঠেছিল আমার। আমি চট করে চেয়েছিলাম ওর দিকে। কে জানে কেন সেও আমার দিকেই দেখছিল ওই মুহূর্তে। ঠোঁট এলিয়ে হেসে ও আমার হাতটা ধরে নিয়ে গেল স্টেজে। তায়েফ ভেবেই নিয়েছিল আমি বসবো তার পাশে, কিন্তু তেমন কিছুই হলো না। আমার উনি তায়েফের বা পাশে বসে পড়ে বলে উঠল, একটু চাপো তো শালাবাবু। তায়েফ বোধহয় এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। ওর শয়তানি ভরা মনটা একটুর জন্য খারাপ হয়েছে তা চোখ এড়ায়নি আমার। আমি তাতে পৈশাচিক আনন্দই পেয়েছি বটে। হলুদের অনুষ্ঠানে শেষ অবধি ছিলাম আমি, আমার বর আর আমার মেয়েটা। এমনকি শেষের দিকে আমার ভদ্রলোক তো সবাইকে ভরকে দিয়ে নাচও দেখিয়ে এসেছে এক ঝলক। আমি শুধু চুপচাপ দেখছিলাম ওর কাণ্ডটা। বাড়ি থেকে যে বিক্ষিপ্ত মন নিয়ে এসেছিলাম চাচাতো ভাই নামের প্রাক্তনের বিয়েতে, তা হলুদ সন্ধ্যা শেষ হবার আগেই মনের মানচিত্র বদলে দিয়েছে আমার শান্তশিষ্ট, লেজহীন বিশিষ্ট ভদ্রলোকের কাণ্ডকারখানায়। ঘুমানোর আগে বিছানায় উঠেই তাকে কথায় পেঁচিয়ে ধরলাম সাপের মতো। খুব নাচন-কোদন হচ্ছিল আজ। বিয়ের পর থেকে আজ অবধি প্রায় 15-16টা বিয়ে অ্যাটেন্ড করেছি তোমার নিজের বাড়িতেই। চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো কত ভাই বোনের বিয়ে হলো, কোথাও তো হাত দুটো ঝাড়তে দেখলাম না। আজ এত নাচ কোথা থেকে আসছিল শুনি? ও বালিশে মাথাটা রেখে লম্বা হয়ে শুয়ে পড়ল। আমি জবাবের অপেক্ষায় তাকিয়ে আছি তা টের পেয়ে সে বড় করে হামি তুলে চোখ বুজে নিল। ওর এই পাত্তা না দেয়া ভাব দেখে রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার। কিন্তু এই ঠ্যাড়া লোক মুখ বন্ধ করে রেখেছে মানে জবাব দেবে না। আমিও বাতিটা নিভিয়ে বিড়বিড় করে তাকে বকতে বকতে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, যতই তার উপর রাগ ঝাড়তে চাচ্ছি ততই মনে পড়ছে বছর 4 আগের তায়েফকে। মনে পড়তে লাগলো আমার অপমানিত হওয়ার দিনটা, মনে পড়ছে আমার বাবা মায়ের কান্নামাখা মুখটা। একমাত্র মেয়ের জন্য তাদের অন্তরের হাহাকার আমার আজ এমনভাবে কেন মনে পড়ছে? আমি তো তায়েফকে ভুলে গিয়েছি। কিংবা ভালোবাসতে ভুলে গিয়েছি? হবে কিছু একটা। তায়েফকে নিয়ে কিছু নেই মনে, তাই তো মানতাম এতগুলো বছর, তবে এসব কি? এই যে এত বছরেও আমি কখনো তায়েফকে দেখলে কোনোরকম কটু কথা বলিনি, ঝগড়া করিনি, এমনকি কৈফিয়ত চাইনি আমাকে কেন ধোঁকা দিয়েছে, এটা তো তাকে ভালোবাসি না বলেই পেরেছি। ধ্যাত, কি সব ভাবছি রাত জেগে? আমি অন্ধকারেই পাশ ফিরলাম, বোঝার চেষ্টা করলাম ও কি ঘুমিয়ে গেছে। ঘুমিয়েছে বোধহয়, নইলে কোন কথা বলছে না কেন? ভালোই হয়েছে, ও ঘুমাচ্ছে। আমি আস্তে ধীরে একটুখানি এগিয়ে তার বুকের উপর মাথাটা রাখলাম। তার নিঃশ্বাসের উঠানামাও একরকমের স্বস্তি দেয় আমায়। আমাকে ভয় দেখিয়ে বড্ড আচানক দুহাতে জড়িয়ে ধরল সে। বড় আদরে, ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করে নিল লোকটা। এবার আমার উপর সে নিজেই ঝুঁকে এলো। আধারেও আমি টের পাচ্ছি ও তাকিয়ে আছে আমার দিকে। আলো থাকলে হয়তো তার দৃষ্টি নিবন্ধ থাকতো আমার ঠোঁটের মাঝে। পারিবারিক সম্বন্ধে হওয়া বিয়েতেও আমাদের খুব বেশি দিন সময় লাগেনি এই অনুভূতিগুলো বুঝে নিতে। বিধ্বস্ত আমাকে বিয়ে করে সে সময় দিয়েছিল হাতে গুনে মাত্র 1 মাস। এরপর নরম বলাতেই গরম একটা আদেশ দিয়েছিল, প্রেম ছ্যাঁকা একে অপরের পরিপূরক শব্দ। বিয়ের পর এগুলো ঐচ্ছিক বিষয়। বুঝতে পেরেছ? আমি জবাবে না বলেছিলাম, তখন ও বলেছিল, আমিও বুঝিনি। আমার এক্স এসব কি যেন বলেছিল। বাংলার ছাত্রী সে। যাই হোক, এখন তোমার কাজ আমার সাথে সংসার করা। এক্সকে ভুলে যাবে, আমিও ভুলে যাব। দুজনের এক্স মাইনাস করে আমরা প্লাস হব কেমন? আমরা এরপর সত্যিই প্লাস হয়েছিলাম। কিভাবে হয়েছি তা আর জানতে চাইবেন না। জানেনই তো আমাদের মেয়ে আয়রা আমাদের যোগফল আছে।
এরপর ধীরে ধীরে সংসারের ব্যস্ততা আর সম্পর্কের বোঝাপড়ায় তাইফ আড়ালে পড়ে গেল। বুকের ভেতরের চিরচির করে জ্বলা আগুনটা একটু একটু করে ছাইচাপা পড়ল। তাতেই আজ একটুখানি হাওয়া লেগেছে, তবে এখন আবার ঠান্ডা হয়ে আসছে ওর স্পর্শে। রাতটা কেটে গেল মোটামুটি রকমের ঘুমে। মেয়েটা রাতে নানা নানুর ঘরে ছিল বলে ওর বাবার ঘুমটাই ভালো হয়নি, আর তার জন্যই আমার ঘুমটাও শেষ রাতে ভেঙে গিয়েছিল। ভোর হতেই আমাকে ঠেলে ধাক্কিয়ে পাঠিয়ে দিল মেয়েকে আনতে। এই কেমন লোক রে বাবা, একটা রাত মেয়েকে ছাড়া কাটাতে পারছে না, আর কদিন পর যে মেয়ের রুম আলাদা হবে তখন কি করবে আল্লাহ মালুম। সকালের নাশতায় তাইফদের বাসায় ডাক পড়লেও আম্মা যেতে দিলেন না। নিজেই গরুর কলিজা ভুনা, পরোটা, আবার সুজির হালুয়া করেছেন। আমরা নাশতার পর একবার ও বাড়ি দেখা করে এলাম ভদ্রতা করে। ফিরে এসে বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে, আবার কবে না কবে আসা হয়। বাড়ি থেকে বের হতেই দেখা হয়ে গেল আমার স্কুলের বান্ধবী তিতলির সাথে। সে আমায় দেখতেই আনন্দে জড়িয়ে ধরল। কত বছর পর দেখা দুজনার তা ঠিক মনে নেই। স্কুল শেষ না করেই ওর বিয়ে হয়েছিল। এরপর আর খুব একটা দেখা সাক্ষাৎ হতো না। আজ কথায় কথায় জানতে পারলাম তার বড় মেয়েটা ক্লাস 6-এ পড়ে। শুনেই হা হয়ে গেলাম। আমারটা এখনো কথা স্পষ্ট বলতে পারে না, আর ওরটা কিনা 7-এ। কত পিছিয়ে পড়েছে, লেট বিয়ে করে। তিতলির সাথে গল্প শেষে ও আরও একটু ঘোরাঘুরি করতে চাইছিল। আমার আর ইচ্ছে হলো না। এমনিতেও আর একটু সামনের দিকে গেলে কলেজ এরিয়া। অনেকটা জোর করেই ফিরে এলাম বাড়িতে। এরই মধ্যে চাচু খবর পাঠিয়েছে জুম্মার নামাজ শেষ হতেই বরযাত্রী রওনা হবে, তৈরি থাকি যেন। ও গোসল সেরে আব্বার সঙ্গে নামাজে চলে গেল। আমিও মেয়েকে নিয়ে গোসল করে বসলাম তৈরি হব বলে। হুট করেই আবারও মনটা ভারী হয়ে উঠল আষাঢ়ে মেঘের মতন। এই কেমন অবস্থা মনটার? কিছুক্ষণ ভালো তো কিছুক্ষণ ভার কেন থাকছে? তায়েফ আমার কেউ না, তায়েফকে আমি একটুও মনের ভেতর ঠাঁই দেই না এখন আর। বুকের মাঝে চিন চিন করে চিকন সুতোর মতো একটা ব্যথা ছিরিক দিয়ে উঠছিল বারবার। মনে হচ্ছিল এই মুহূর্তে আমার একটু ঔষধ দরকার, নইলে মরেই যাব। আমি ডান হাতে বুকের বা পাশটা চেপে ধরে চোখ বুজে দাঁড়িয়েছিলাম। ঠিক সে সময়ে ওমানে আমার বর আনা নারিয়ান নামাজ থেকে ফিরে ঘরে ঢুকল। আমাকে ওই অবস্থায় দেখতেই ব্যস্ত হয়ে এগিয়ে এলো আমার সামনে। আমার হাতের উপর একটা হাত রেখে অন্য হাতে গালে রেখে ব্যগ্র উদ্বিগ্ন গলায় প্রশ্ন করতে থাকল, কি হয়েছে মেহুল? মেহুল, তোমার কি হয়েছে মেহুল? বলো প্লিজ। আমার টেনশন হচ্ছে, এবার বলো। আমি চোখ মেলে তাকিয়েছি। লম্বা নিঃশ্বাস টেনে নিতেই মনে হলো আমার এতক্ষণ দমটা আটকে ছিল। আমি মিথ্যে কোন ভাবনায় ডুবে যাচ্ছিলাম। ভাগ্যিস সময়মত লোকটা এসে হাজির হয়েছে। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? ডক্টরের কাছে যাবে? না, মাথাটা একটু চক্কর দিচ্ছিল, বুকটা ধড়ফড় করছিল। মানে কি, আবারও প্রেগন্যান্ট হলে নাকি? হ্যাঁ। আয়রার বেলায় তো এমনই বলেছিলে। শোনো, এখন কিন্তু বাবু নেব না, তোমার শরীরে রক্ত কম। আমার সকল ইমোশনের ডিমোশন ঘটিয়ে লোকটা এমন এক কথা বলল যা মুহূর্তেই নরম মেজাজটাকে উঁচুতে তুলে দিয়েছে। দুহাতে ওকে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। বরযাত্রায় যাওয়ার সময় হয়ে এলে আমাদের বসতে বলা হলো তায়েফের গাড়িতে। এই সিট প্ল্যানিং কে করেছে জানি না, তবে যেই করেছে ইচ্ছাকৃত মজা নেয়ার উদ্দেশ্যেই করা। তায়েফেও দেখলাম ডোন্ট কেয়ার ভাবে, বরং সে আনন্দের সাথে পেছনের সিটে বসে পড়ে চেঁচিয়ে বলল, দুলাভাই ড্রাইভারের সিটে বসেন। মেহুল আপু আর ভাগ্নি আমার সাথে পেছনে বসবে। তায়েফের কথা শুনেই গায়ে আগুন জ্বলছিল আমার, কিন্তু মুরব্বি ভর্তি তখন বাড়ির সামনেটা, তাই চুপ রইলাম।
গাড়িতে প্রথম আমি আর আমার মেয়েই উঠে বসেছি। তায়েফ মাত্রই উঠবে বলে প্রস্তুতি নিচ্ছিল, অমনি আমার বর এসে ডাকল, মেহুল একটু নামবে, একটা কথা ছিল। আসছি। আয়রাকে নিয়েই এসো, ওর দিদার কল এসেছে। ওহ আচ্ছা। আমি মেয়েকে নিয়েই গাড়ি থেকে নামলাম। তায়েফ কেমন করে যেন তাকিয়ে রইল আমার দিকে। গাড়ি ছাড়বে বলে সবাই প্রস্তুত আর আমরা এখন নামছি, এটা কারোই ভালো লাগলো না। তবে আনান জামাই মানুষ বলে কেউ কিছু বলছে না। আমি এগিয়ে যেতেই ও ফিসফিস করে আমাকে বলল, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। বাড়িতে? কেন, কার কি হয়েছে? আম্মা, আব্বা ঠিক আছে? আয়ান, অদিতা? হুশস, আস্তে। কাউকে কিছু বলো না। এখানে কিছু একটা বলে বের হও জাস্ট। মানে কি? মানে ঘটনা বাজে। এখানে বলা মুশকিল। বাড়ি যেতে হবে আগে। আমরা এখান থেকে বের হলাম আয়রার দিদার অসুস্থতার কথা বলে। রাস্তায় যেতে যেতে ঘটনা শুনলাম আয়ান বিয়ে বাড়ি থেকে মেয়ে ভাগিয়ে এনেছে। এটা তেমন কোনো কথা না। প্রেমিকার বিয়ে হচ্ছিল অন্য জায়গায়, তাই এনেছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তার প্রেমিকা তায়েফের হবু বউ। পুরো ঘটনা শুনে আমি আর বাড়ি ফিরতে চাইলাম না। এই কেমন কথা? এখন যত ঝামেলা হবে সব যাবে আমার মাথার উপর দিয়ে। আমার কথা শুনে আনান কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে বলল, তাহলে তুমি কি করতে চাও? এসব থেকে দূরে থাকতে চাই। অন্তরে একটুখানি প্রশান্তির হাওয়া চাই আয়রার বাবা। আমি কোনো কিছু না ভেবেই বলেছিলাম কথাটা। বাড়ি ফিরতেই দেখলাম বসার ঘরে আয়ান আর তার বন্ধুরা বসে আছে। শাশুড়ি মার ঘরে ঢুকে দেখলাম ননদ বসে বসে নতুন বউয়ের সাথে গল্প করছে। শাশুড়ি মা আর শ্বশুর মশাই কিছু একটা নিয়ে তর্ক করছেন আমাদের শোবার ঘরে। আমি কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারছিলাম না। সবাইকে দেখছি আর ভেতরে ভেতরে কাঁপছি ভয়ে। তায়েফের হবুবু এখানে, তাহলে ওর বিয়েটা হচ্ছে না। বেচারা এখন কি করছে তাহলে? ইস, এটা ঠিক হচ্ছে না। আমি যখন মনে মনে আফসোস করছিলাম বেচারার জন্য, তখনই আয়রার বাবা আমাকে ডেকে বলল, মেহুল, তুমি কি কিছু কাপড় চোপড় কিছু নেবে? কাপড় চোপড়? হ্যাঁ। কেন? আমরা এখন চলে যাচ্ছি। আমি আঁতকে উঠে বললাম, কোথায়? তা জানি না। আগে বের হই, পরে ঠিক করব। কেন? মেয়ের বাবা যে কোনো সময় পুলিশ নিয়ে আসবে। আমি বউ বাচ্চা রেখে জেলে যেতে চাই না। আমি এবার আরো বেশি ভীত হয়ে পড়লাম। দ্রুত কিছু প্রয়োজনীয় কাপড়চোপড় ব্যাগে ভরলাম। আম্মা আব্বাকে জিজ্ঞেস করলাম তাদের কি কি গোছাবো। কিন্তু তারা কেউ কিছু জবাব দিল না। আয়রার বাবা আর অপেক্ষা না করে আমাকে টেনে ধরেই নিয়ে বেরিয়ে এলো। মেয়েটা ঘুরতে যাবে বুঝতে পেরে চুপচাপ বাবার কোলে সেটে রইল পুরো সময়। এরপর বাকিটা পথ আমার কেটেছে ঘুমে ঘুমে। গন্তব্যে পৌঁছে আমার চক্ষু চড়গাছ। রাঙামাটির ভুবনমোহিনী সৌন্দর্যের মাঝে এসে আমি বাখারা। দিন তিনেক আমি নিজের মধ্যেই রইলাম না। এক ফাঁকে বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম মেয়ের বাবা কোন পুলিশ কেস করেনি। তবে আপনারা যা ধারণা করছেন তাই। তায়েফ করেছে ঝামেলা। আমার শ্বশুর বাড়িতে সে নিজে এসে খুব চেঁচিয়ে হইচই করে আমার নামে কিছু কিসা রটিয়ে গেছে। আর তা জানতে পেরে রাঙামাটির রঙিন জগতে আমি আকাশম লজ্জায় মনে মনে নিজের মৃত্যু কামনা করছিলাম। ফিরে আসার দিনে রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি যখন উপরওয়ালার কাছে মনে প্রাণে আর্জি জানাচ্ছিলাম, আমি যেন বাড়ি ফেরার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি, ঠিক সে সময়ই আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে আনান আমার কানের কাছে মুখ এনে ফিসফিসালো, ভুল করেও ছেড়ে যাওয়ার বায়না করো না। এখনো অনেকগুলো শীত একসাথে কাটানো বাকি, যেই শীতে তোমার ঠান্ডা দুহাতের স্পর্শ আমার গাঢ় ঘুম হালকা করে দেবে। এখনো রাত বিরেতে ঝগড়া করার অনেক বাকি।
আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আম্মা, আব্বা, আয়ান, এতদিন যেভাবে দেখাতে, এতদিন তো তারা জানতো না তাদের বৌমার জঘন্য একটা অতীত আছে। তারা সবাই সব জানতো, তবে যা ছিল তা জঘন্য ছিল না, যে ছিল সে জঘন্য ছিল। বলতে বলতেই ও আমাকে নিজের দিকে ফিরিয়ে নিল। আমি তার দিকে ফিরলেও চোখ খুলে তাকানোর সাহস পেলাম না। সে আবারও বলতে লাগলো, তোমার ভার্সিটির উত্তর পাশে দোতলা এক লাইব্রেরি যেতে প্রায় তুমি। সঙ্গে থাকতো জুলির। আমি রোজ একবার করে যাওয়ার চেষ্টা করতাম। পরের চাকরি তো কখনো পারতাম কখনো না। জুলির সবসময় আপডেট দিত অবশ্য, কিন্তু চাকরিটা বড় মুশকিলের আর মনটা ছিল উতলা। বাধ্য হয়েও বাবার পায়ে ধরে তোমাকে চাইলাম। বাবা গেল তোমার বাড়ি, বাবা ধরল তোমার আব্বার হাত। এরপর তুমি এলে আমার বাড়ি। এদিকে আবার আমার কপাল বড় হয়েছিল তায়েফের মায়ের জন্যই। উনি নাকি তোমাকে নিতে চাইলেন না, কিন্তু আমার মা তোমাকে ছাড়তে চাইলেন না। ব্যাস, সব জানাজানি হলেও আবার গোপনও করা হলো। কি যে স্বাভাবিক ভঙ্গিতে বলে গেল ও সব কথা। আমি তাজ্জব হয়ে শুনলাম সব। অথচ বিয়ের পর মাত্র কিছুদিন আমি নরম সরম ছিলাম, তারপর থেকেই তো তাকে কত আঘাত দিয়ে কথা বলি। কিন্তু আমি যে তোমায় সবসময় কত কঠিন গলায় কথা বলি। তুমি তো আমার বোন নও। বোন নও? বন্য কি? আসলে বন্য হরিণী একটা। বনের হরিণীর মতো দূর থেকেই লাফাও, খুব যখন কাছে আসি এই যে ঠিক এমনভাবে তখন চুপসে চিমসে এইটুকুনি হয়ে আমার হাতের মুঠোয় চলে আসো। বলতে বলতেই ও আমায় চেপে চুপে একদম সেধিয়ে নিচ্ছিল বুকের মাঝে। রাঙামাটির বিকেলের নরম আলোয় আমরা প্রকৃতির মতোই হারাচ্ছিলাম আদুরে আলাপনে। সমাপ্ত।